পৃথিবীর বুকে একটা ঝর্ণা আছে, যেই ঝর্ণার পানি পান করলে মানুষ অমরত্ব লাভ করবে। এজন্য এই লোকগুলো সেই ঝর্ণার পানি খোঁজার উদ্দেশ্যে পুরো জীবনটা উৎসর্গ করে দেয়। কিন্তু সেই পর্যন্ত যেতে হলে তাদেরকে অনেক বাধা অতিক্রম করতে হবে, কেননা প্রাচীনকাল থেকে ওই ঝর্ণার পানি কিছু অদৃশ্য শক্তি রক্ষা করে আসছিল। কারণ এই ঝর্ণা খারাপ লোকদের হাতে চলে গেলে পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারে। এখন দেখার বিষয় হচ্ছে তারা কি সেই ঝর্ণা পর্যন্ত যেতে পারে, জানবো। তার আগে ভিডিওটিতে একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে শুরু করুন। গল্পটি মালয়েশিয়া থেকে শুরু হয়। শুরুতেই আমরা লুককে দেখতে পাই যে একজন আর্কিওলজিস্ট, কিন্তু এই মুহূর্তে সে কোনো প্রাচীন বস্তু খুঁজে বেড়াচ্ছে না, বরং সে দৌড়াচ্ছে। কারণ তার কাছে রয়েছে মহামূল্যবান একটা পেন্টিং। কিছুক্ষণ আগে সে সেটা চুরি করেছে, আর তার পেছনে পড়ে আছে ভয়ঙ্কর মাফিয়া গ্যাং। দৌড়াতে দৌড়াতে সে একটা চলন্ত ট্রেনে উঠে পড়ে। ট্রেনে উঠে সে একটু স্বস্তি পায়, কিন্তু অপরিচিত একটি মেয়ে যার নাম এসপে সে তাকে চমকে দেয়। মেয়েটি তার দিকে তাকিয়ে বলে, পেন্টিংটা আমাকে দিয়ে দাও। কিন্তু লুক সম্পূর্ণভাবে সেটাকে অস্বীকার করে। আর ঠিক তখনই এসপের অন্যান্য লোকেরা লুকের উপরে হামলা করে, আর শুরু হয়ে যায় মুখোমুখি সংঘর্ষ। ট্রেনের মধ্যে ধাক্কাধাক্কি লড়াই চলতে থাকে, কিন্তু লুক সুযোগ বুঝে ট্রেন থেকে লাফ দেয়, আর কোনো মতে তাদের হাত থেকে রক্ষা পায়। এরপর সিন পরিবর্তন হয়ে লন্ডনের দৃশ্য দেখা যায়। এখানে লুকের বড় বোন স্যালিকে আমরা দেখতে পাই, যে পেশায় একজন আর্টিস্ট। সে বিভিন্ন পেন্টিং সংগ্রহ করে এবং মিউজিয়ামে বা গ্যালারিতে সঠিকভাবে সেটা প্রদর্শন করে। আর সে বাচ্চাদের মিউজিয়ামের গাইড করে। কিন্তু ব্যক্তিগত জীবন তার একদমই ভালো যাচ্ছে না। সে আসলে ডিভোর্সের ব্যাপারে রয়েছে, আর তার স্বামীর ব্যাপারে চরম ঝামেলায় আছে। এই মানসিকভাবে ভেঙে পড়া স্যালি সকালবেলা মিউজিয়ামে এসে তার নিজের কাজ শুরু করে দেয়। আর হঠাৎ করে তার ভাইকে দেখতে পায়। বহু বছর পর তার ভাইকে দেখে অবাক হয়ে যায়। কথায় কথায় লুক তার বোনকে বিভ্রান্ত করে, আর সুযোগ বুঝে একটা মূল্যবান পেন্টিং চুরি করে নেয়। স্যালি দেরি না করে তার পিছু নেয়। মিউজিয়াম থেকে বেরিয়ে দেখে লুক অপেক্ষা করছে একটা দামি গাড়িতে। সে তাকে বলে পেন্টিংটি দিয়ে দিতে, কিন্তু ইতিমধ্যে সেখানে পুলিশ এসে হাজির হয়। পরিস্থিতি খারাপ দেখে লুক তাকে গাড়িতে উঠে বসতে বলে এবং গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যায়। আর পুলিশও তাদেরকে ধাওয়া করে। শেষে লুক গাড়িটা বড় একটা ট্রাকের মধ্যে লুকিয়ে রাখে। এতে করে পুলিশদের হাত থেকে তারা বেঁচে যায়। এই ট্রাকে অপেক্ষা করছিল তার আরও দুজন বিশ্বস্ত সহকারী, প্যাট্রিক আর ড্যাপ। লুক সেই পেন্টিংটা প্যাট্রিককে দেয়, আর প্যাট্রিক সেটা পরীক্ষা করার চেষ্টা করে। সে দেখতে থাকে এখানে কোনো ক্লু আছে কিনা, কোনো রহস্য লুকিয়ে আছে কিনা। আর তারা কি খোঁজার চেষ্টা করছে সেটা আমরা সামনেই জানতে পারবো। এই সময় লুক তার বোনকে অনুরোধ করে তার সঙ্গে কাজ করার জন্য। এটা শুধু একটা চুরি নয়, এটা বড় একটা মিশন। কিন্তু স্যালি সরাসরি না করে দেয়। সে বলে, আমি কোনো চোরদের হয়ে কাজ করব না। এদিকে প্যাট্রিক বলে, এই পেন্টিংয়ে কোনো ধরনের ক্লু পাচ্ছি না। আর তখন লুক বাধ্য হয়ে তার বোনকে অজ্ঞান করে দেয়, আর তাকে একটা নিরাপদ স্থানে রেখে আসে। এরপর সে যখন মিউজিয়ামে ফিরে আসে তখন দেখতে পায় চুরি হয়ে যাওয়া সেই পেন্টিংটি আবারও আগের জায়গায় রাখা হয়েছে। তবুও এই ঘটনার সঙ্গে জড়িত থাকার কারণে তাকে সন্দেহ করে কর্তৃপক্ষ, আর তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এদিকে ইন্টারপোলও এখন লুকের পেছনে লেগে গেছে, আর তারা স্যালিকেও নজরে রাখছে। চাকরি না থাকায় সে তার কাস্টডিতে হারতে বসেছে। এই কারণে সে এতটাই রেগে যায় যে সে লুকের গোপন জায়গায় গিয়ে চিৎকার করে বলে, তুমি আমার জীবনটা একেবারে শেষ করে দিয়েছ। ভাই বোনের মধ্যে আর্গুমেন্ট চলতে থাকে। তবে লুক আবারও তাকে বোঝায়, দেখো, এটা শুধুমাত্র একটা পেন্টিং নয়, আমরা এমন কিছু খুঁজছি যেটা পুরো ইতিহাস বদলে দিতে পারে। এবং তখনই সে মিশনের আসল কথা জানায়। তারা খুঁজে ফাউন্টেন অফ ইয়থ, এক জাদুকরী ঝর্ণা যার পানি পান করলে মানুষ অমর হয়ে যেতে পারে। শুধু তাই নয়, সে পাবে অসীম ধন সম্পদ। চাইলে সে হয়ে যেতে পারে বিশ্ববিখ্যাত। তাদের সঙ্গে কুইন নামের একজন ব্যবসায়ী ছিল, যে এই মিশনটা স্পন্সর করেছিল। তারা সবাই ফাউন্টেন অফ ইয়থ খুঁজছে। আসলে এই লোকটা অনেক টাকার মানুষ ছিল, কিন্তু সে ছিল ক্যান্সারে আক্রান্ত। তাই সে মরিয়া হয়ে খুঁজছিল সেই মহামূল্যবান জাদুকরী ঝর্ণাটাকে। কারণ সেই ঝর্ণার পানি একবার খেলে মানুষ অনন্তকাল জীবন ফিরে পাবে। এজন্য মূলত সে এই অভিযানে অর্থ দিচ্ছে। কিন্তু শুধু তাই নয়, কোয়েন স্যালিকে একটা লোভনীয় প্রস্তাব দেয়। যদি সে মিশনে কাজ করে তাহলে তার ছেলের জন্য শীর্ষ আইনজীবী ঠিক করবে, যাতে করে সে ছেলে পায়। আর মিউজিয়ামের চাকরিটাও সে ফিরে পাবে। এত বড় অফার সে হাতছাড়া করে না। তখন লুক বলে, এত মহামূল্যবান ঝর্ণার পানি অপব্যবহার ঠেকাতে গঠিত হয়েছিল একটা গুপ্ত সোসাইটি, যার নাম প্রোটেক্টর অফ প্যাথ। এই রক্ষাকারীরা প্রাচীন যুগ থেকে ঝর্ণাটিকে লুকিয়ে ফেলেছিল। তাদের লক্ষ্য ছিল যেন এই জাদুকরী শক্তি কারোর হাতে না যায়। আর যত জেনারেশন গেছে সবাই এটাকে রক্ষা করে গেছে। কিন্তু তখনই আরও একটা গুপ্ত গোষ্ঠী উঠে আসে। তারা চাইতো সকলের জন্য এই ঝর্ণার পানি উন্মুক্ত হোক। তাই রক্ষাকারীরা 6টি বিখ্যাত পেন্টিংয়ে গোপন কিছু ক্লু লুকিয়ে রাখে। কেউ যদি এই পেন্টিংগুলো খুঁজে পায় তাহলে সবগুলো একত্রে মিলিয়ে একটা ক্লু খুঁজে পাবে। এরপরে সেই জাদুকরী ঝর্ণার পানির কাছে পৌঁছতে পারবে। প্যাট্রিক 6টি ছবি দেখায়। এর মধ্যে একটি ছবি সে আগেই মালয়েশিয়া থেকে চুরি করেছিল, যেটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। আর দ্বিতীয় পেন্টিংটা লন্ডন থেকে চুরি করেছিল।
প্রতিটা পেন্টিংয়ে গোপন কালিতে কিছু হিডেন লাইন লেখা ছিল 6 এবং 1, এবং প্রতিটা ছবিতে ইউনিক ক্যারেক্টার মেনশন ছিল যেগুলো মূলত ক্লু হিসেবে কাজ করে। কিন্তু একটা সমস্যা ছিল, সেই মিউজিয়াম থেকে চুরি করা পেন্টিংয়ে সিক্রেট লাইন কিছুই নেই। তবে এই পেন্টিংকে ভুয়া। এখানে স্যালি জানা এই পেন্টিং রবার্ট নামের একজন আর্টিস্টের। তিনি ক্রাইস্টের পেন্টিং হুবহু কপি করতেন, মানে এটা ছিল একটা কপি, এটা অরিজিনাল ছিল না। আর এই জন্যই তাতে কোনো ক্লু পাচ্ছিল না। আর এবার তারা বুঝতে পারে লোক যে পেন্টিংটা চুরি করেছিল সেটা ছিল নকল। ক্লু পেতে তাদেরকে আসল পেন্টিং খুঁজে বের করতে হবে। পরদিন লুক একটা ক্যাফেতে বসে বই পড়ছিল। ঠিক তখনই সেখানে স্পে নামে সেই রহস্যময় মেয়েটি আবারও হাজির হয়। সে বলে, তুমি তো মালয়েশিয়ায় আমার হাত থেকে পালিয়ে গিয়েছিলে, কিন্তু এখন কিভাবে পালাবে? এজন্য বাধ্য হয়ে লুক তাকে বলে, তুমি আসলে কার হয়ে কাজ করো? সেখানে স্পে তাকে বলে, আমি কাজ করি মিস্টার এলডোরের জন্য, আর সে এখন সব জানে। তুমি যেটা খুঁজছো সেটা কোথায় পাওয়া যাবে, কিভাবে পাবে, সবকিছুই সে জানে। কিন্তু আমার কাজ হলো তোমাকে সেখান পর্যন্ত পৌঁছাতে না দেওয়া এবং সেখানে আমার মালিককে পৌঁছে দেওয়া, কারণ এই ঝর্ণার পানি তোমার দরকার না, এটা তার দরকার। এরপরে লুক বলে, ঠিক আছে, তাহলে শর্ত হোক অর্ধেক তোমার অর্ধেক আমার, কিন্তু তার জন্য তোমাকে প্রথমে কিছু কোর্স সম্পূর্ণ করতে হবে। এতে স্পে বলে, সেটা তো আমি করেই নেব। সে লুককে কঠোরভাবে জানিয়ে দেয় যেন সে ঝর্ণা নিয়ে আর কোনো গবেষণা না করে। সে বলে, এই ঝর্ণা শুধুমাত্র জীবন ফিরিয়ে দেয় না, এটা ধ্বংস ডেকে আনতে পারে। এটা খুবই বিপজ্জনক, আর এটা রক্ষাকর্তারা প্রয়োজনে নিজেদের জীবন দিয়ে হলেও এটা রক্ষা করবে। কিন্তু লোক পিছু হটার মানুষ নয়। এদিকে সময় কেটে যাচ্ছে আর তাদের মিশন ক্রমশই জটিল হয়ে উঠছে। অনেক খোঁজাখুঁজি করার পর জানা যায় লুতাশিয়া নামের একটা জাহাজে করে ওই পেন্টিং নিয়ে ভ্রমণে বের হয়েছিল একজন বিখ্যাত আর্টিস্ট নেতা। ঠিক সেই সময় যুদ্ধ চলছিল আর জার্মানরা সেই জাহাজটিকে টার্গেট করে ডুবিয়ে দেয়। বহু বছর ধরে ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া যায় উত্তর অ্যান্টার্কটিকা মহাসাগরে, আর ধারণা করা হয় পেন্টিংগুলো এখনও রয়ে গেছে সেই জাহাজের স্টোরেজ রুমে। এই খবর পেয়ে তাদের দল অ্যান্টার্কটিকায় চলে আসে। তারা সেই জাহাজের স্টোরেজে প্রচুর সংখ্যক বেলুন যুক্ত করে ধীরে ধীরে জাহাজটিকে উপরে তুলে আনে। জাহাজ পানির উপরে উঠে আসলে তারা সবাই পেন্টিং খোঁজার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু সেই সময় স্পে তার পুরো দল নিয়ে হেলিকপ্টার করে চলে আসে। সেও জাহাজের ভেতরে প্রবেশ করে। খোঁজাখুঁজি করার পর তারা এমন কিছু খুঁজে পায় যেখানে সেই পেন্টিং রাখা ছিল। এটা পেয়ে তারা দুজনে খুবই খুশি হয়। কিন্তু সেখান থেকে যখন বাইরে বের হবে তখনই সামনে বন্দুক নিয়ে চলে আসে আর স্পে ওই পেন্টিং দিতে বলে। আর তখনই তাদের মধ্যে শুরু হয়ে যায় বিশাল লড়াই। এখানে তাদের মধ্যে খুব ভালো একটা ফাইট হয় আর তখন গুলি এসে বেলুনগুলোতে লাগে, যে কারণে একের পর এক বিস্ফোরিত হতে শুরু করে এবং জাহাজটি আবারও ধীরে ধীরে ডুবে যেতে শুরু করে। হতাহতের এক পর্যায়ে লুক এবং স্যালি ওদের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের পেছনে রেখে যায় ডুবে যাওয়া সেই জাহাজটি। এরপরে তারা পেন্টিংগুলো স্ক্যান চালায় আর সেখানে তারা আবিষ্কার করে একটি ল্যাটিন শব্দ, আর সব ক্যারেক্টার জোড়া লাগিয়ে তারা একটা শব্দ পায়, সেটা হলো উইকেট। অনেক ভাবনা চিন্তা করার পর তারা উইকেট শব্দটি আগে পাওয়া 1 এবং 6 এটার মধ্যে একটা সংযোগ খুঁজে পায়। এরপর তারা আবারও একটা লাইন খুঁজে পায় যেখানে উল্লেখ ছিল রাজা জেমসন। রাজা জেমস একসাথে স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের রাজা ছিল। তিনি ষষ্ঠ রত্ন জেমস স্কটল্যান্ড এবং প্রথম জেমস ইংল্যান্ড নামে পরিচিত ছিলেন। রাজা জেমস একটা বাইবেল সংরক্ষণ প্রকাশ করেছিল, তবে অনুবাদে কিছু ভুল থাকার কারণে অনেকেই একে উইকেট বাইবেল বলে ডাকতে শুরু করে। আর তারা মনে করছে এই ঝর্ণাটার পরবর্তী ক্লু ওই উইকেট বাইবেলে লুকিয়ে আছে। লোক বলে অস্ট্রিয়ান ন্যাশনাল লাইব্রেরিতে এই উইকেট বাইবেলটি সংরক্ষিত আছে। এসব নিয়ে যখন তারা কথা বলছিল হঠাৎ সেখানে ইন্টারপোল এজেন্ট জামাল তার পুলিশের পুরো বাহিনী নিয়ে হাজির হয় আর সবাইকে গ্রেফতার করে ফেলে। তাদের জিজ্ঞাসাবাদ করার সময় সেখানে সেই মালয়েশিয়ান মাফিয়ারাও চলে আসে আর তারা সব ইন্টারপোল এজেন্টদের বন্দুক দেখিয়ে বন্দী করে নেয়। তারা আসলে এই ইন্টারপোল এজেন্টের ফলো করেই এখানে এসেছিল। মাফিয়াদের নেতা চুরি করা সেই পেন্টিংটা তার কাছে চায়। তবে লোক আবারও তার কথা ঘোরানো শুরু করে। লোক বলে, আমি ওই পেন্টিংয়ের সাথে আরও 5টা দামি পেন্টিং তোমাকে দিতে রাজি আছে, কিন্তু তার পরিবর্তে আমার সব সঙ্গীদেরকে ছেড়ে দিতে হবে। আর তারাও রাজি হয়ে যায়। এরপরে তারা তাদেরকে ছেড়ে দেয়। তখন লোক পেন্টিং দেওয়ার ভান করে জামালকে ইশারা করে। লোক গিয়ে অনেক ভলিউমে গান চালিয়ে দেয়। এতে তারা একটু হতভম্ব হয়ে যায় আর এই সুযোগটার কাজে লাগিয়ে ইন্টারপোল এজেন্ট মাফিয়াদের উপরে গুলি চালায় আর লুকও সেখান থেকে পালিয়ে যায়। এদিকে জামাল ও তার ইন্টারপোলের লোকেরা মাফিয়াদেরকে সেখানেই মেরে ফেলে। এরপরে লুককে খুঁজতে শুরু করে, কিন্তু লুক তার দলবল নিয়ে সেখান থেকে অস্ট্রিয়ান ন্যাশনাল লাইব্রেরিতে চলে আসে। স্যালি তার ছেলে থমাসকে তাদের সঙ্গে সেখানে নিয়ে যায় আর কুইনের সাথে সে একটা ক্যাফেতে বসে অপেক্ষা করছিল। সেখানে তারা সেই উইকেট বাইবেলটি খুঁজে পায়। তারা বইয়ের পৃষ্ঠা স্ক্যান করতে শুরু করে। ঠিক তখনই সেখানে স্পেসে হাজির হয়। লুক তাকে কথার জালে বিভ্রান্ত করতে গেলে স্পে তার দলবল নিয়ে তার উপরে অ্যাটাক করে দেয়। লাইব্রেরির মধ্যে শুরু হয়ে যায় বড় রকমের মারপিট। তবে লুক বড় চালাক ছিল, তাই স্পেকে ফাঁদে ফেলে পালিয়ে সেখান থেকে চলে যায়। এত বড় বাইবেল স্ক্যান করতে অনেক সময় লাগবে, এটা তারা বুঝে ফেলে। এজন্য আরও একটা প্ল্যান করে
বাইবেলটা চুরি করতে হবে। ডেভ আর লুক মিলে সেই লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টকে অজ্ঞান করে ফেলে আর সেখানকার একটা গোপন চেম্বারের নিচে থাকা ড্রোনের সুড়ঙ্গ দিয়ে লুকিয়ে শহর থেকে বেরিয়ে যায়। আর ওদিকে কুইন আর থমাস অন্য একদিক দিয়ে বেরিয়ে যায়। তবে স্পের লোকেরা তাদেরকে ধরে ফেলে। কুইন অসুস্থ থাকলেও একা সবাইকে প্রতিহত করতে পারে। সবাই হোটেলে ফিরে আসে আর একসাথে বসে তারা বাইবেলটা পুরোপুরি স্ক্যান করে ফেলে। শেষে একটা রহস্যময় প্যাটার্ন উঠে আসে বাইবেল থেকে। তারা এই সংখ্যাগুলো নিয়ে রিসার্চ করতে শুরু করে, তবে এটা দিয়ে কি বোঝানো হয়েছে তা কিছুই বুঝতে পারছিল না। তখন ছোট্ট থমাস কিছু একটা লক্ষ্য করে। থমাস বলে এই সংখ্যাগুলো কি মিউজিক্যাল কোনো নোট হতে পারে, কারণ থমাস পিয়ানোতে অনেক দক্ষ ছিল। থমাস সেই সংখ্যাগুলো বাদ্যযন্ত্রের অক্ষর অনুযায়ী বাজানো শুরু করে আর একটা অদ্ভুত গান বাজতে থাকে। আর খোঁজ নিয়ে জানতে পারে এটা একটা প্রাচীন সঙ্গীত। এটা বানানো হয়েছিল সেই সময়ের সপ্ত আশ্চর্যের সম্মানে। এতে তারা বুঝে যায় এটি একটি ম্যাপের দিক নির্দেশনা। এরপর ম্যাপে সেই 6টি ছবি তারা বসায়। আর অবাক করা বিষয় হলো পেন্টিংগুলো সব চিত্রের ক্যারেক্টারের সঙ্গে মিলে যায় সপ্তার্চর্যের 6টি অবস্থানের সাথে। আর সব পেন্টিং মিলে একটা প্যাটার্ন বানিয়ে ফেলে, যেটা শেষ আশ্চর্যের দিক ইঙ্গিত করছিল। আর যেটা ছিল গিজার পিরামিড। এর মানে ওই ঝর্ণাটা সেখানেই আছে। হয়তো এই পিরামিডের কোথাও সেই ঝর্ণাটা লুকিয়ে আছে। অন্যদিকে সিন শিফট হয় ভ্যাটিকান সিটিতে। সেখানে মিস্টার এলডোরের সঙ্গে স্পিকে দেখা যায় আর তাকে বলে লুক বাইবেল পেয়ে গেছে। এবার তারা ঝর্ণার অবস্থান জেনে যাবে। এটা শুনে মিস্টার এলডোর বলে কিছু জিনিস আছে জীবনে ফিক্সড আর তা বদলানো যায় না। কারো ভাগ্যে যদি ফাউন্টেন অফ ইয়থ লেখা থাকে তাহলে সেটা পাবেই। আসল কথা হলো সেই লোকটা ভালো নাকি খারাপ। তুমি এই ত্রিশূলটা রাখো, এটা পরবর্তীতে তোমার কাজে লাগবে। কেন এই ত্রিশূলটা দিল মিস্টার এলডোর সেটা আমরা পরেই জানতে পারবো। লুকের দল কয়েক ঘন্টা পর মিশরে পৌঁছে যায়। তারা জানতে পারে গিজার পিরামিডের অনেক নিচে গোপন চেম্বার ও সুড়ঙ্গ আছে। তার কোনোটার ভিতরে সেই ঝর্ণা লুকানো অবস্থায় থাকতে পারে। কুইন অনেক বডিগার্ড হায়ার করে সেখানে তার নিরাপত্তার জন্য। আর এখন কুইনের ব্যবহার একদম পাল্টে যায়। অন্যদের কথা সে একদম পাত্তাই দিচ্ছে না। এরপর সবাই পিরামিডের একদম নিচের অংশে নেমে যায়। কিন্তু আরও একটি গোপন চেম্বার অনেক নিচে ছিল আর সেখানে যাওয়ার রাস্তা একটা দেওয়াল ছিল। সেখানে তারা ক্লু খুঁজতে থাকে। আর সেই সময় কুইন সেই দেয়ালটা ভাঙার প্ল্যান করে, তবে তা স্যালির পছন্দ হয় না। কুইনের কাছে 1 ঘন্টা সময় চায়, কিন্তু এটা শুনে সে কোনো মতে রাজি হচ্ছিল না। সে দেয়াল ভেঙে ফেলে। এরপরে সেই পথ ধরে একটা সিক্রেট রুমে গিয়ে তারা পৌঁছে যায়। আর সেই রুমের মাঝ বরাবর ছিল একটা বিশাল গোলাকার পাথর। সেটাকে এবার সরাতে হবে। আবার সবাই সেটাকে সরানোর চেষ্টা করে, কিন্তু অনেক ভারী হওয়ায় সেটা কোনো মতে সরাতে পারছিল না। এটা দেখে কুইন প্ল্যান করে গ্রেনেড দিয়ে তারা পাথরটিকে উড়িয়ে দেবে। কিন্তু আবারও এটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। সেখানে লুককে কুইন বলে তার নিচে আলাদা টিম রয়েছে আর আমি অনেক টাকা খরচ করেছি, তাই কি করতে হবে সেটা আমি ঠিক করব। সবাই ঝগড়া করতে থাকে। আর সেই সময় থমাস আবারও সেই রুমের লেখা শব্দের দিকে খেয়াল করে আর লক্ষ্য করে এই রুমের প্রতিধ্বনি যেন অস্বাভাবিকভাবে বেশি জোরে জোরে হচ্ছে। আর ওই জায়গায় একটা বাদ্যযন্ত্র দেখে। থমাস তখন সেটা বাজাতে শুরু করে। এটা 7 ওয়ার্ল্ডের সেই গানটি। এরপর আবারও ঘরের ভিতরে অদ্ভুত শব্দ শুরু হয়। এই প্রতিধ্বনি শুনে সেখানে থাকা পাথরগুলো কাঁপতে শুরু করে। আবার সেই কাঁপুনির তীব্রতায় সেখানে থাকা সেই পাথরগুলো আস্তে আস্তে বাতাসে ভাসতে শুরু করে। আর স্যালিও সেই পাথরটিকে সামনের দিকে সরাতে থাকে। আর তারা দেখতে পায় নিচে একটা পোকার মডেল রয়েছে, যেটা ছিল একটা গোবরে পোকার মডেল। আর এই পোকাটিকে ধরতে পুরো প্যাসেজটি যেন একটা লিফটের মতো নিচের দিকে নামতে শুরু করে। আবার বাইরে দেখা যায় ইন্টারপোল এজেন্টরা সেখানে এসেছে আর তারা সেখানে থাকা কুইনের লোকদেরকে প্রতিহত করে। তখন সেখানে স্পে তার দলবল নিয়ে চলে আসে আর সেখানে থাকা কুইনের লোকদের সঙ্গে ফাইট শুরু করে। এরপরে ইন্টারপোলের টিম এবং স্পে টিম একসঙ্গে পিরামিডে ঢোকে। অন্যদিকে তারা সেই লিফট দিয়ে নিচে নেমে গেলে সেখানে রহস্যময় একটা প্যাসেজ দেখতে পায়। সেখানে সোনার পাতের উপর খোদাই করা একটা ট্রি অফ লাইফের ছবি দেখতে পায়। স্যালি দেখে সেখানে তার নিচে একটা দেবীর মূর্তি রয়েছে আর তার হাতে রয়েছে একটা অ্যাম্বারটোন। সেটা নিয়ে স্যালি বলে এটাকে বলে বার্নিং স্টোন। আর এই স্টোনটি সূর্যের আলোতে জ্বলে ওঠে। এই স্টোনটি স্যালি ওই সোনার পাত্রের মাঝখানে রাখে। আর এটা ভেতরে ঢুকাতেই সেখানে একটা গোপন রাস্তা খুলে যায় আর সবাই ভেতরে প্রবেশ করে। তারা সামনে একটা বিশাল গর্ত দেখতে পায়। মনে হচ্ছে যেন 10 থেকে 12 তলা গভীর। নামার কোনো রাস্তাই নেই। তবে লুক দেখতে পায় ওখানেও একটা গোবরে পোকার মডেল রয়েছে। এরপর সেটা টিপ দিতেই তা সরতে শুরু করে আর সেখানে অসংখ্য সিঁড়ি বেরিয়ে আসে। সবাই সেই সিঁড়ি দিয়ে নিচে প্রবেশ করে। সেখানে গিয়ে চোখের মতো একটা আকৃতি দেখে। হঠাৎ করে সেটা খুলে গিয়ে একটা রাস্তার সৃষ্টি হয় আর এই পথের শেষ দিকে একটা জলাধারা দেখতে পায়। এটা কি সেই ঝর্ণা? কুইন এটা দেখে পুরোপুরি হতাশ হয়ে যায়, কারণ সেখানে খুব অল্প পরিমাণ পানি রয়েছে। সে লুককে বলে খেয়ে দেখো তো এটা সত্যি কাজ করে কিনা। তবে লুক এতে রাজি হয় না। তখন কুইন সবাইকে বলে তার কোনো ক্যান্সার নেই। সে নিজেকে শক্তিশালী আর অমর করার জন্য এই ঝর্ণার পানি পান করতে এসেছে। অন্যদিকে উপরে কুইনের লোকদেরকে জামাল আর স্পে মারতে মারতে সামনের দিকে এগিয়ে আসতে থাকে। এরপর তারাও সেই লিফট দিয়ে নিচে নেমে আসে।
এদিকে লুক ওই পানি খেতে চাইছিল না দেখে কুইন তাকে গুলি করে দেয় আর হুমকি দেয় বাঁচতে চাইলে ওই পানি খেতে হবে। এজন্য সে বাধ্য হয়ে সেখানে গিয়ে পানি ছুলেই সেখানে পানিতে ভরে ওঠে আর লুকের রক্ত সেই পানিতে পড়লেই পানিতে এক প্রকার শক্তি প্রবাহিত হয় আর সেই পানি লুকের চারপাশে ঘুরতে শুরু করে। আর কিছু সময় পর লুক শূন্যে ভাসতে থাকে, বিদ্যুৎ চমকাতে থাকে সেখানে আর লুকের হাতে উজ্জ্বল এক পানি এসে পড়ে। এটা দেখে লুক যখন সেটা পান করতে যায় সেই জলের ভিতরে সে ভবিষ্যৎ দেখতে পায়, যেখানে স্যালি আর থমাস বুড়ো হয়ে যাচ্ছে আর তাদের দুইজনের শক্তি লুকের মধ্যে চলে আসছে। আসলে এটাই হলো এই পানির ভয়ানক সত্য। অমর হতে হলে প্রিয়জনের জীবন স্যাক্রিফাইস করতে হবে। এই ভয়ানক সত্যি জেনে লুক সেই পানি আর পান করে না। আর সেই মুহূর্তে একটা অলৌকিক ঘটনা ঘটে যায়। লুকের শরীরের ক্ষত আপনা আপনি সেরে ওঠে। সে তার প্রিয়জনের জন্য নিজেকে উৎসর্গ করেছে। সবাই বুঝে যায় এটা একটা পরীক্ষা ছিল যে এই মানুষটি স্বার্থপর নাকি। কিন্তু এটা দেখে কুইনা সহ্য করতে না পেরে ক্ষেপে যায় আর সে আবারও লুকের গায়ে গুলি ছুটতে থাকে। অনেকগুলো গুলি করলেও তার কিছুই হয় না। সেই জাদুকরী ঝর্ণা ফাউন্টেন অফ ইয়থ তাকে আবারও রক্ষা করতে থাকে আর লুকের ক্ষত সারিয়ে দেয়। এসব দেখে কুইন বুঝে যায় সত্যি এই ঝর্ণায় জাদু আছে। আর এবার সে নিজের রক্ত সেই পানিতে ফেলে আর আবারও সেই পানিতে বিদ্যুৎ এসে যায় আর তার চারপাশের পানি ঘূর্ণি দিয়ে ঘুরতে থাকে আর সেও পানিতে ভেসে ওঠে। তার হাতে সেই চকচকে পানি উঠে আসে। সেই পানিতে কুইন এক ভীষণ দেখতে পায়, যেখানে সে ওই পানি পান করে আর অমরত্ব শক্তির অধিকারী হয়ে যাচ্ছে আর নিচে তার অনুরূপ থেকে সে জীবনী শক্তি নিয়ে নিচ্ছে। এসব দেখে সে বিভোর হয়ে যায়। কুইন লোভে পড়ে সেই পানি পান করতে শুরু করে আর তার শরীরের শক্তি আস্তে আস্তে বাড়তে শুরু করে। সেখানে স্পেয়ার জামাল এসে পৌঁছে যায়, দেখে কুইন সেই জাদু পানি পান করছে আর সে আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে। কুইন বুঝে যায় তাকে যে কোনোভাবেই থামাতে হবে। সে ওই ত্রিশূলটা বের করে যেটা মিস্টার এডওয়ার্ড তাকে দিয়েছিল। এটা ছিল আসলে একটা চাবি যেটা দিয়ে ওই চেম্বারটা একেবারে লক করা যাবে। ওই ত্রিশূল দিয়ে স্পে সেখানকার একটা প্যাসেজ খোলে। তার ভেতরে একটা বিশাল বেল দেখতে পায়। সেটা স্পে বাজাতে থাকে। এতে করে সেই চেম্বারের দরজা বন্ধ হতে শুরু করে আর পিরামিডও লক হতে শুরু করে। কুইন দেখে সে শক্তি পাচ্ছে, কিন্তু তার পাশে সেই মুহূর্তে কেউ নেই। তার এমন কেউ নেই যাকে সে ভালোবাসে আর তাকে ত্যাগ করতে পারবে। সে পুরো জীবন নিজের জন্য ভেবে গেছে। আর এখানে সেই ঝর্ণা তার জীবনী শক্তি টেনে নিতে শুরু করে, যেটা সে আগেই তার হাতের ভীষণে দেখতে পেয়েছিল। এখন সেটাই তার সাথে হচ্ছে। আর কুইন দ্রুত বৃদ্ধ হয়ে যাচ্ছিল। তার সারা শরীর দুর্বল হতে থাকে। সাথে সাথে সেখানকার সব দরজা বন্ধ হতে শুরু করে। এটা দেখে তারা সবাই সেখান থেকে উপরে চলে আসে আর ওই দরজাটা চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। কুইন সেখানে একা জীর্ণ আর বুড়ো অবস্থায় বন্দী হয়ে যায় আর তার পাশে এখন কেউ নেই। আর সেই সিঁড়ি বন্ধ হতে শুরু করে। সবাই তখন উপরে উঠতে থাকে। সেখানে যত কুইনের গার্ড ছিল তারা নিচে পড়ে যায়। তারা উপরে উঠে দেখে সেখানকার অনেক ফাঁদ সক্রিয় হয়ে উঠেছে, কিন্তু তারা একটুর জন্য রক্ষা পায়। এরপর ধীরে ধীরে সবকিছু শান্ত হয়ে যায়। এরপর লুক চুরি হয়ে যাওয়া সব পেন্টিং যা কুইনের কাছে ছিল সেগুলো জামালকে দিয়ে দেয়। তখন জামালও তাদেরকে ছেড়ে দেয় আর সব কিছুর দায় কুইনের উপর দিয়ে দেয় আর তাকে সেখানে মিসিং বলে ঘোষণা করা হয়। যাওয়ার আগে স্পে লুকের সঙ্গে কথা বলতে আসে। লুককে বলে আর যেন সে কোনো ঝামেলায় না বাঁধে আর গালে একটা চুমু দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে লুক তার বোন এবং সহকারীদেরকে নিয়ে সেখান থেকে রওনা হয়। আর তখন সে স্যালির কাছে ক্ষমা চায়, কারণ সে জানে স্যালি তার চাকরিটা হারিয়েছে। তবে স্যালির মন এখন পুরোপুরি বদলে গেছে। এতদিনের অভিজ্ঞতা আর অ্যাডভেঞ্চার তাকে এখন বদলে দিয়েছে। এই জন্য সে এখন আর আগের জীবনে ফিরে যেতে চায় না। আর স্যালি এখন বাকি জীবন এভাবেই রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার করে চালিয়ে দিতে চায়। আর এখানেই রোমাঞ্চকর এই মুভিটার কাহিনী শেষ হয়ে যায়। বন্ধুরা, কেমন লাগলো এই রোমাঞ্চকর মুভিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা এবছরই মুক্তি পেয়েছে, তাই ভাবলাম একটা নতুন মুভি আপনাদেরকে উপহার দেই। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।